বিশ্ব গণমাধ্যম সূচকে আরো এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫। বাংলাদেশে সংবাদ মাধ্যমের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সব সরকারই এই কথা বলে গণমাধ্যম স্বাধীন, কিন্তু সরকার তো আসলে গণমাধ্যমের ভেতরে থাকে না। আমরা জানি যে আমরা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারি, কতটুকু পারি না। ডিজিটাল নিরাপত্তা আইন বলে এখন ছিল যে আইনের ধাক্কায় আমরা সব অস্থির ছিলাম। তো আওয়ামী লীগের ১৬ বছরের সময় এই করেছে সেই করেছে কি করেছে আমরা জানি না। কারণ গেল ১৬ বছরে যারা সাংবাদিক পরিচিত হয়েছেন, মনে করা হয় তারা পরিচিত হয়েছেন আওয়ামী চামচামি করে, আওয়ামী লীগকে তেল দিয়ে, আওয়ামী লীগের কাছ থেকে অথবা কোনো সুবিধা পেয়ে। নিজের জীবন, নিজের প্রতিষ্ঠান, নিজের পরিবার পরিজন সবাইকে বাঁচাইয়া তারপরে সাংবাদিকতা করতে হয়েছে। কিন্তু চাপের মুখে না, আমি নয়াদিগন্তে প্রতিদিন প্রতিটা শব্দ আমাকে হিসাব করে লিখতে হয়েছে। IPCO brand selects only the best products for our customers. রিপোর্টার্স উইদাউট বর্ডার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সম্প্রতি। বিশ্ব গণমাধ্যম সূচকে আরো এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫, যেখানে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কার অবস্থান যথাক্রমে ১৪৫, ১৪২, ১২৭। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অবস্থান সারণীর একদম নিচে। জয় মামুন, আপনার কাছে যেতে চাই, সিনিয়র সাংবাদিক জয় মামুন, রিপোর্টার্স উইদাউট বর্ডারের এই প্রতিবেদনটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটি আসলে ব্যাখ্যা করা তো একটু কঠিন, কিন্তু বাস্তবতাটা আমি যেভাবে দেখি সেটি হচ্ছে যে বাংলাদেশে সংবাদ মাধ্যমের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এখন এই দিন দিন খারাপ হচ্ছে বলতে কিন্তু আমি আসলে কোনো পার্টিকুলার বছর, পার্টিকুলার সরকার, পার্টিকুলার দলের কথা মিন করছি না। আপনি ধরেন যে এখনকার সরকারের কথা আলোচনায় নাই বা আসি, আমরা যদি বিগত সরকারের কথা বলি, ২০১০ সালেও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ২০২০ সালেও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এখন এই ১০ বছরের পার্থক্য যদি আপনি দেখেন, ১০ বছরে বাংলাদেশের গণমাধ্যম অনেক পিছিয়েছে। মানে আন্তর্জাতিক সূচক বলেন আর যেভাবেই বলেন, ১০ বছরে বাংলাদেশের গণমাধ্যম যে পিছিয়েছে তার প্রমাণ আমরা সকলে, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, এখানে আমরা ৩ জন সাংবাদিক আপনার সঙ্গে বসেছি ঢাকা থেকে, আপনি ওখানে কাজ করেন, আপনিও জানেন। এবং সেই ধারাবাহিকতাতেই কিন্তু আজকে এই যে আপনি সূচকের কথা বললেন যে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন পৃথিবীর ১৮০টি দেশের মধ্যে ১৬৫ নম্বরে এসে দাঁড়িয়েছে, তার মানে হচ্ছে যে আমাদের অধঃপতনের যে ধারাটা চলতেছিল সেই ধারার কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশে মাঝখানে একটা বিপ্লব ঘটেছে, সরকার পরিবর্তন হয়েছে এবং সাধারণভাবে মানুষের প্রত্যাশা ছিল সমাজে অনেক পরিবর্তন ঘটবে। গণমাধ্যমের একজন সামান্য কর্মী হিসাবে আমারও প্রত্যাশা ছিল যে গণমাধ্যমের ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটবে। আগে যেসব নেতিবাচক ঘটনাগুলো যে গণমাধ্যমকে কেন্দ্র করে ঘটতো সেগুলো ঘটবে না, গণমাধ্যম স্বাধীনভাবে তার কাজ করতে পারবে, গণমাধ্যমের কর্মীরা তাদের নিয়মিত সুযোগ সুবিধা বেতন পাবে। কিন্তু আমি বাস্তবতে দেখতে পাচ্ছি যে গত ৪ মাসে সেই পরিস্থিতির কোনোই পরিবর্তন হয়নি, বরং অনেক ক্ষেত্রেই পরিস্থিতি আগের চেয়ে অনেক খারাপ হয়েছে। সেক্ষেত্রে এই যে আপনি আরএসএফ বা যে বিশ্ব যে ইসের কথা বললেন আপনি, মানদণ্ডের কথা, সেখানে বাংলাদেশ পিছাবে, এটাই স্বাভাবিক। তবে একটু আগাম বলে রাখি যে যে কোনো ধরনের আন্তর্জাতিক কোনো প্রতিবেদনে যখনই বাংলাদেশের কোনো অবস্থান কোনো রকম ভাবে নিচে নেমে যায়, তখন কিন্তু বাংলাদেশ সরকার এটা তীব্র প্রতিবাদ জানায় এবং বলে যে না না, এটা ঠিক না, এগুলো ষড়যন্ত্রমূলক। বিশেষ করে ধরেন যে টিআইবি একটা রিপোর্ট দেয় বিভিন্ন প্রত্যেক বছর দুর্নীতির সূচক নিয়ে। তো যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারা বলে যে না না, এগুলি ওই বিএনপির আমলের, বিএনপির ষড়যন্ত্র করে তারা এগুলি করছে। আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের নামে এরকম বদনাম দেয়। তো এবারও যেটা হবে, আমি যেটা ধারণা করি, যে আপনি যদি সরকারের কাউকে জিজ্ঞেস করেন, গণমাধ্যম সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা, সচিব বা অন্য যারা আছেন মুখপাত্র, তারা বলবে না না, এগুলো ঠিক না, এগুলো স্বৈরাচার বা কি জানি পরাজিত ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্রের কারণে এইসব দেখানো হচ্ছে। আসলে বাংলাদেশের গণমাধ্যম অনেক স্বাধীন। সব সরকারই এই কথা বলে গণমাধ্যম স্বাধীন, কিন্তু সরকার তো আসলে গণমাধ্যমের ভেতরে থাকে না। গণমাধ্যমের ভেতরে থাকে আমরা জানি যে আমরা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারি, কতটুকু পারি না। ফলে আমি এই রিপোর্টকে মনে করি যে এটি একটি বাস্তবতাই এখানে তুলে ধরেছে, আর কিছুই না। ধন্যবাদ নাজনীন মুন্নী। আপনি এই সূচকটিকে কিভাবে মূল্যায়ন করছেন? আমরা কি নাজনীন মুন্নীকে শুনতে পাচ্ছি? থ্যাংক ইউ তানভীর ভাই। অ্যাকচুয়ালি এমন সময় এইসব আলোচনা আমরা আমাদের দেশে সংবাদপত্রের স্বাধীনতা কবে অনেক একদম উজ্জ্বল ছিল মুখ আমি ঠিক জানি। যে আমরা সবসময় কাজ করেছি এরকম চাপের মধ্যে।
মামুন ভাই যখন শুরু করেছিলেন তাদের সময় হয়তো এক ধরনের অনেক আনন্দিত জায়গা পেয়েছেন সাংবাদিকতা করার ক্ষেত্রে। কারণ ইটিভি দিয়ে যখন শুরু হয় তার আগে তো মামুন ভাই অন্য জায়গায় আছে, টিভির মাধ্যমে কথা বলছি, তখন সেই টিভির দিকে নিশ্চয়ই সবাই তাকিয়ে থাকতো। তখনকার সাংবাদিকতা আর এখনকার সাংবাদিকতা নিশ্চয়ই আমার পার্থক্য আছে। তখন হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে এত কথা, কারণ সাংবাদিকরা আসলে নিজের মতো করে কাজ করতে পারে। দিন দিয়েছে নিশ্চয়ই আমরা নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, সবাই হয়েছি, সব আমলেই হয়েছি। এখন যদি আপনি বলেন সংবাদপত্রের স্বাধীনতা আজকে এই মুহূর্তে কি, এটা একটা প্রশ্ন। আর যদি বলেন সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশে কি, সেটা আরেকটা প্রশ্ন। আমরা আইন ও সালিশ কেন্দ্রের যে তথ্যটি আমি 2020 সালে পেয়েছিলাম, যেটি জয় মামুনও বলেছেন যে পূর্ববর্তী সরকারের আমলেও একই ধরনের মন্তব্য, বর্তমান সময়েরও একই ধরনের মন্তব্য, মানে অর্থাৎ দায়িত্বশীল সরকারগুলো সবসময়ই এই প্রতিবেদনগুলোকে আসলে অস্বীকার করেছে। 2020 সালের ডিজিটাল নিরাপত্তা আইনে 129টি মামলা হয়েছিল এবং 268 জনকে আসামি করা হয়েছিল, 154 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছিল এবং আহ, আহ, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর হাতে 8 জন কে গ্রেফতার করা হয়েছিল এবং প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক নির্যাতিত হয়েছেন 14 জন এবং স্থানীয় সরকার নির্বাচনের সময় 13 জন সাংবাদিক আহত হয়েছেন, অর্থাৎ নির্যাতনের শিকার হয়েছেন। তো এটি হচ্ছে 2020 সালের। আর আমি শুরু করেছিলাম রিপোর্টার্স উইদাউট বর্ডারের সাম্প্রতিক প্রতিবেদনটি দিয়ে। অর্থাৎ আমরা দেখছি যে এই নির্যাতনের ধারাবাহিকভাবে সব সরকারের আমলেই ছিল। আমরা প্রেক্ষিত বাংলাদেশ নিয়ে আলোচনা করছি মুন্নি। আমি সেটাই বলছি যে আপনি যে স্ট্যাটিস্টিক দিয়েছেন সেটি আসলে যদি আলাদা করে দেখতে চাই সেটা একটা ভয়াবহ স্ট্যাটিস্টিক, যে আমরা কিভাবে সাংবাদিকতা করতাম। ডিজিটাল নিরাপত্তা আইন বলে এখন ছিল যে আইনের ধাক্কায় আমরা সব অস্থির ছিলাম এবং আমরা কোনো কিছু বলতে পারতাম কি পারতাম না, না কি করতে পারতাম সেটা নিয়ে আমাদের অনেক আসলে সেই তথ্য অনেক কিছু আছে, কিন্তু তারপরেও আমরা বলার চেষ্টা করতাম, অনেকে কিন্তু বলার চেষ্টা করতাম। এখন ধরেন একটা সময় এসছে যে সময়ে হঠাৎ করে আমরা এমন একটা জায়গায় পড়েছি, সে সময় আমরা কোশ্চেন করার ক্ষেত্রে যদি কাউকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চাই, চট করে আমাদের ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে আমরা ছেলের দেশে ছিলাম, কথিত সরকারের দেশে ছিলাম, ফাঁসিবাদের দেশে ছিলাম। হচ্ছে একটা অজানা কিন্তু আমরা বুঝি, যেটা স্ট্যাটিস্টিক্সে আসা সম্ভব না। এখন ধরেন আমি কতগুলি পক্ষ আপনাকে বলি তানভীর ভাই। এখন হচ্ছে আমাদের পক্ষ বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্ররা এবং অন্যান্য রাজনৈতিক দল। এখন ধরেন আমি 7টা গোষ্ঠীকে, 7টা দলকে আমাকে মাথায় রাখতে হচ্ছে যে কি বলবো তাদের কাছে, কি উত্তরটা যাবে, তাদের বিপক্ষে গেলে এখন আমাদের অবস্থানটা কি, বা তাদের বিপক্ষে আমি এখন কথা বললে আমার পাশে দাঁড়াবে কিনা, বা তাদের বিপক্ষে আমি যে একটা যুক্তি দাঁড়া করাবো, বা জানি যে যে কথাটা উনি বলছেন সে কথাটা ভুল বলছেন, এটার একটা সঠিক তথ্য আমার কাছে আছে। যেমন আপনি স্ট্যাটিস্টিক্স দিচ্ছিলেন, সেই স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে, যেটা আমার মাথার মধ্যে কাজ করে। আমি যখন ওই স্ট্যাটিস্টিক্সটা দিব বা তার বিপক্ষে একটা কাজ করবো, সব মাকে যে ট্যাগটা দিয়ে দেওয়া হবে, এ তো আওয়ামী লীগের 16 বছরের সময় এই করেছে সেই করেছে কি করেছে আমরা জানি না। কারণ 5 তারিখ পর গেল 16 বছরে যারা সাংবাদিক পরিচিত হয়েছেন, মনে করা হয় তারা পরিচিত হয়েছেন আওয়ামী চামচামি করে, আওয়ামী লীগকে তেল দিয়ে, আওয়ামী লীগের কাছ থেকে, অথবা কোনো সুবিধাতে। কিন্তু আমি কোনোভাবে এই কথাটা আমি গত চাষে বুঝাতে পারিনি। পরিচিতি পাওয়া মানে কাউকে তেল দিয়ে পরিচিত পাওয়া হয় এরকম না। পরিচিত পাওয়া মানে সেটা সাংবাদিকতা দিয়ে ওই জায়গা থেকে। এখন এই জিনিসটা তো আপনি কাউকে এখন বুঝাতে পারবেন না। সংকটের জায়গা হচ্ছে 16 বছরে পরিচিত সব সাংবাদিক মানেই হচ্ছে আওয়ামী লীগের দোষর, নইলে কেউ তাদের দোষর। মানে আপনাকে যখন আপনি নির্ধারিত ভাবে জানেন আপনার মাথার উপরে এই ট্যাগ ঝুলছে, তখন আপনি কতটা ফ্রি ভাবে কথা বলতে পারবেন। এই স্ট্যাটিস্টিক্স কি আসলে কোনো সংস্থা, এই দায়টি কার মনে করছেন? দর্শকদের? এই দায়টি কার মনে করছেন? দর্শকদের, রাজনীতিবিদদের, নাকি আমাদের গণমাধ্যম কর্মীদের চরিত্রের কারণে আমাদের নিজেদের আত্মসমালোচনাও তো আমাদের আজকে করতে হবে, আমাদের নিজেদের প্রকাশভঙ্গির কারণে, নাকি আমাদের আমরা
ফ্যাসিবাদের দালাল বলি, অথবা কাউকে জামাতপন্থী অথবা কেউ আওয়ামীপন্থী, আপনি যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন ৭টি, কেউ হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এখন বলছেন। তাহলে এই দায়টি আসলে কার? দায় তো অবশ্যই আমাদের, একটা ক্ষেত্রে আমাদের। এখন ধরেন সাংবাদিকতার 10 জন মানুষ অথবা 20 জন মানুষ আওয়ামী লীগের সাথে সম্পর্ক জন্য, তারা সরাসরি আওয়ামী লীগের সাথে কোনো না ভাবে অংশীদার, তারা তাদের লাভ ক্ষতির অংশ ছিলেন, বা তাদের টিকে রাখার জন্য তারা তীব্রভাবে ব্যক্তিগতভাবে তারা সেই ঘটনাগুলি দিয়েছেন। বাংলাদেশের সাংবাদিকের সংখ্যা কত? মনে করেন 1000 পত্রিকায় আছে, টেলিভিশন আছে আছে 47টি, তার বাইরে অনলাইন পোর্টাল আছে। ধরেন আমি বলি 20,000 সাংবাদিক আছে, 30,000 সাংবাদিক আছে। 20,000 30,000 সাংবাদিক কি এসেসের অংশ? 20,000 30,000 সাংবাদিক কি একই সাথে সেই দায়ে দোষী হতে পারে কারোর জন্য? এখন যাদেরকে আপনারা দেখে কথা বলতে দেখেছেন তাদের অভিমত, তার মানে একটা পুরো সম্প্রদায়কে আপনি একই সাথে যুক্ত করতে পারবেন না। আবু সালেহ আকন রয়েছেন আমাদের সাথে। আমরা ওনার বক্তব্যটি শুনি। জনাব আবু সালেহ আকন, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে রিপোর্টার্স উইদাউট বর্ডারের এই প্রতিবেদনটি, এবং একই সাথে পূর্ববর্তী সরকারের ২০২০ সালে আইন ও সালিশ কেন্দ্রের যে একটি তথ্য তারা প্রতিবেদন আকারে প্রকাশ করেছিল গণমাধ্যমের নির্যাতনের চিত্রটি, সেটি দুটি প্রতিবেদন ২ সরকারের আমলে বিশ্লেষণ আপনি যদি করেন। আসলে বিষয়টা এভাবেই শুরু করতে হচ্ছে যে আমরা যারা সাংবাদিক আছি, সাংবাদিকতার পেশা আছি, আসলে আমরা এখন 2 ভাগে বিভক্ত হয়ে গেছি। কিন্তু এক শ্রেণী যাদেরকে মনে করাই হয় যে তারা সরকার, যে সরকারই আসুক তাদের আজ্ঞাবহ, তাদের কে তেল দিয়ে বা যে কোনো উপায়ে সরকারকে তুষ্ট করে তারা নানা ফায়দা হাসিল করে। এবং অপর একটি শ্রেণী আছে যারা আসল সাংবাদিকতা করে। তারা যে কোনো ভাবেই হোক তারা ইনফরমেশন সংগ্রহ করে এবং সেই ভাবে তারা নিউজ করে। সেক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আছে। তো এখন দেখা গেছে যে যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা অতীতে হয়েছে তারা কিন্তু ওই আসল সাংবাদিক, যারা তেল মেরে চলে বা যারা তল্পি বাহক বা আজ্ঞা বাহক, তারা কিন্তু কখনো মামলা এবং হামলার শিকার হয়েছে বলে আমার জানা নাই। 2-1টা ঘটনা ঘটতে পারে। তো অধিকাংশ ঘটনা ঘটছে যারা আসলেই সাংবাদিক তাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে কখনো এটা বেশি ঘটছে, কখনো কম ঘটছে। আর আমরা বিগত 15 বছরে তো আমরা তো কোনো কিছুই লেখার মতো ছিল না, লিখতে পারিনি আমরা। এর মাঝেও কিছু লোক যে মানে কিছু সাংবাদিক যে 15 বছর রিস্ক, আপনি সাংবাদিকতা করেছেন তো? সাংবাদিকতা করেছি মানে নিজেকে, নিজের জীবন, নিজের প্রতিষ্ঠান, নিজের পরিবার পরিজন সবাইকে মানে বাঁচাইয়া তারপরে সাংবাদিকতা করতে হয়েছে কিন্তু আমাদের। আমরা মানে কিন্তু আপনার নাকি মনে কোনো করেন যে মামলা হয়েছিল গত 15 বছরে? আপনার এমন কোনো ঘটনা, এখন নিশ্চয়ই যেহেতু সেই সরকারটি নেই, আপনার তো বলতে দ্বিধা নেই। আপনি কি কোনোভাবে কোনো চাপের মুখে ছিলেন গত 15 বছর? চাপের মুখে না, আমি নয়া দিগন্তে প্রতিদিন প্রতিটা শব্দ আমাকে হিসাব করে লিখতে হয়েছে যে কালকে আমার পত্রিকাটি বন্ধ হয়ে যাবে কিনা। এর পরেও মনে করেন যে আমাকে আমার প্রেস বন্ধ করে দিয়েছে এক রাতে। আমি যে কোনো উপায়ে সেই প্রেস মানে খুলেছি তাদেরই সহায়তা নিয়ে। এরপরে আমার বাড়িতে যৌথ অভিযান হয়েছে, আমার ঢাকায় নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আমি যখন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তখন আমার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এটা কি হ্যারাসমেন্ট না?